দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও। গোপন করার কিছুই নাই, যেটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে 2 জন বোধহয় সরকারে এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছে, পরবর্তী সারা বছর একই রকম চলেছে। সেটা পলিটিক্যাল স্পেসে, গভর্নেন্সের স্পেসে, সব জায়গায়, সার্বিকভাবে, সামাজিকভাবেও। যে আমাদের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম যে হাতিয়ারটা ছিল সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ বা সরকারের হাতে যে একচ্ছত্র ক্ষমতা, সেটার মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের ক্ষেত্রগুলোতে সুপারিশগুলো প্রণীত হয়েছে, তার মধ্যে থেকে অন্যতম যে জায়গাগুলো, সেগুলোতেই ঐকমত্য হয়েছে, কিন্তু ঐক্যত হয়েছে উইথ ডিসেন্ট। কোনো দল, বিশেষ করে যারা নিজেদেরকে নির্বাচিত ভাবছেন বা নিয়োজিত হয়ে যাবেন বলে ভাবছেন, যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, এই ধরনের দলগুলোর পক্ষ থেকে মূল যে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। অর্থাৎ যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে সেগুলো যখন বাস্তবায়নের বিষয়টা হবে, তখন যদি সেই দল তারা যদি ক্ষমতায় থাকেন, তারা যদি বলেন যে না, আমরা তো সেটা রিজার্ভেশন ছিল, আমরা সেটা মানছি না, তখন কি সমস্যা হবে, কী ধরনের ঝুঁকি হবে, সেটি নিয়ে আমাদের উদ্বেগের জায়গা আছে। এটি একটি ক্ষেত্র। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা মনে করি যে যেই বিষয়গুলো যে বিষয়গুলোতে সার্বিকভাবে ঐকমত্য হয়েছে, জাতীয় ঐকমত্য হয়েছে, হওয়ার পথে আছে, যেগুলো এখনও মূল ঐকমত্যের দলিলটা আমাদের জানা মতে খসড়া পর্যায়ে আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে এবং চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। এবং চূড়ান্তকরণ করা হলে আমরা আশা করছি যে, দেশবাসী আশা করছে, সেগুলো স্বাক্ষরিত হবে, রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবেন সেটি, এবং এটি একটি দলিল হিসাবে, জাতীয় দলিল হিসাবে, জাতীয় সনদ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই সনদের দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই সনদের আইনগত ভিত্তি কী হবে, এটার বাধ্যবাধকতা কী হবে, সেটা কী প্রক্রিয়া হবে, সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। এই দুইটি জায়গা আছে। আমি বলছি না যে এটি নিয়ে সংকট তৈরি হয়ে গেছে, কিন্তু আমি মনে করছি এই দুটো ফ্ল্যাগ করা দরকার, আমাদের সকলের বিষয়টা আলোচনার মধ্যে আনা দরকার, যে দুটি ক্ষেত্রেই আমাদের উদ্বেগজনক জায়গা, সম্ভাবনা, ঝুঁকি সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে যেটা একটু বলেছি, আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যেটা আশু করণীয় বা যে সংস্কারগুলো এক্সিকিউটিভ বা সরকারি সিদ্ধান্তে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্তে বা উদ্যোগে ইতিমধ্যে বাস্তবায়নযোগ্য ছিল, সেখানে কোনো বাস্তব কোনো পরিবর্তন হয় নাই, বাস্তব কোনো উদ্যোগ গৃহীত হয় নাই। কিছু আইন হয়েছে স্পোরাডিক্যালি, আমি যেটা উল্লেখ করেছি, অ্যাডহক ভিত্তিতে, কিন্তু সেগুলো ঠিক পুরো প্রতিবেদনের পুরো যে সুপারিশমালা তার সার্বিক প্রতিফলনজনক নয়। এই ধরনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে। তো যার ফলে এটার মধ্যে যে জিনিসটা হয়েছে, যে আমরা যেটা মনে করি যে আমরা সবাই চাই, দেশবাসী, পুরো দেশবাসী চায় বাংলাদেশের সংস্কার হোক, বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের সকল পথ রুদ্ধ হোক, এটি আমরা চাই, এটা আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু এটির বিপরীতে যে প্রতিরোধক শক্তি আছে রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ করে আমলাতন্ত্রে, সেই ঝুঁকিটা আমরা এখন পর্যন্ত পর্যাপ্তভাবে উপলব্ধি করতে পারি বলে মনে করছি। যারা বিশেষ করে ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদের পক্ষে সেটি অনুধাবন করা কতটুকু হয়েছে সেটি আমি বুঝতে পারি না। এবং এটা এক হাতে। দ্বিতীয় হচ্ছে যে এটারই ফলশ্রুতিতে যেটা দেখা যাচ্ছে, যে এই ধরনের সিদ্ধান্তগুলো খুব সহজেই বাস্তবায়নযোগ্য, আশুকরণীয় হিসাবে সেগুলোর ক্ষেত্রেও প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, কোনো অগ্রগতি নেই। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, এখানে প্রতিরোধ এখানে কাজ করছে কিনা, সেই প্রশ্নটা আমাদের জন্য খুব প্রকটভাবে এসছে বলে আমরা মনে করি। সরকারের আরও দু একটি বিষয় বলে আমি শেষ করি। সরকারের শুরু থেকেই, অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের সুচিন্তিত কৌশল বা রোডম্যাপ ছিল না। তাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো কীভাবে বাস্তবায়ন করবেন, সেটা খুব কৌশলগত দৃষ্টিভঙ্গিতে সময়াবদ্ধ রোডম্যাপ তৈরি করা হয়নি।
যেটি হয়তো বা সময়ের প্রেক্ষিতে তখন সেটাকে এইভাবে অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হয়েছে, যার ফলে যেটা দেখা গেছে অনেক সময় অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটি একবার গৃহীত হয়ে আবার পরবর্তীতে সেগুলোতে চাপের মুখেই হোক বা নিজেদের ভুল অনুধাবন করার কারণেই হোক সেগুলো থেকে সরে আসতে সরকার বাধ্য হয়েছে, যেগুলো অনেক সময় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের প্রতিবেদনে আপনারা শুনেছেন, আমরা আপনাদের সাথে আগেও বলেছি, যেমন পাঠ্যপুস্তক কারিকুলাম কমিটি যেটা করা হয়েছিল সেটা যে তাকে বাতিল করা হয়েছিল, বা এই ধরনের যে সিদ্ধান্তগুলো পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি সরিয়ে ফেলা, এই ধরনের সিদ্ধান্তগুলো যে সরকারের পেছনে যে শক্তি, সেই শক্তিগুলোর চাপে বিশেষ করে যেহেতু কৌশলগত অবস্থানে সরকার সবসময় থাকতে পারে নাই, নারী কমিশনের প্রতিবেদন সম্পর্কে যে প্রতিবাদ বা প্রতিরোধ যে ধরনের অভূতপূর্ব ন্যাক্কারজনক প্রতিবাদ হয়েছে, প্রতিবেদন ফেলে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, কমিশন বাতিল করতে হবে, এই ধরনের দাবির মুখে সরকার কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো অবস্থান গ্রহণ করতে পারেনি, সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে পারেনি, যার ফলে সরকারের দুর্বলতার দিক থেকে প্রকাশিত হয়েছে। অন্য দিক থেকে যেটা দেখা গেছে এই ধরনের প্রবণতাটা আরও বৃদ্ধি পেয়েছে, এক ধরনের ব্যাড প্রেসিডেন্স প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে আমরা মনে করছি। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি, সেটি এখনও পর্যন্ত যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে সেটি বলার মতো কোনো সুযোগ নেই। অন্যদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক খাতে, বিশেষ করে ব্যাংকিং আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে, যেটি স্বীকৃতি আমাদেরকে দিতেই হবে। অত্যন্ত সংকটময় একটা খাত, সংকটে জর্জরিত একটি খাত ছিল ব্যাংকিং আর্থিক খাত, সেই খাতকে টেনে তোলা সম্ভব হয়েছে মোটামুটি একটা জায়গায়। এখনও যদিও সংকট প্রচুর আছে, যেগুলো আমাদের প্রতিবেদনে আছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন, তা সত্ত্বেও ইতিবাচক অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। তবে অন্যদিক থেকে আবার কর্মসংস্থান এবং বিশেষ বিনিয়োগ পরিবেশ, বাংলাদেশের বিশ্ব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রেও ইতিবাচক তেমন কোনো অর্জন আমরা লক্ষ্য করতে পারিনি। প্রশাসনে এক ধরনের দলীয়করণের পরিবর্তে অন্য ধরনের দলীয়করণ হয়েছে, এক ধরনের জীবনে যেটা হচ্ছে যে দীর্ঘদিন আমরা বাইরে ছিলাম, এখন আমাদের খাওয়ার সময়, এই ধরনের যে প্রবণতা, সেটা রাজনীতি প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটার প্রতিফলন ঘটেছে, যার কারণে সচিবালয়ে অভূতপূর্ব আন্দোলনের থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের ক্ষোভ এবং বিভিন্ন ধরনের অনাচার কিন্তু এক ধরনের ব্যাপকভাবে উদ্বেগজনক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তাছাড়া যে রাজনৈতিক অঙ্গনে যেটা আমরা দেখতে পেয়েছি, আমাদের যাত্রাটাই কিছু অশুভ ছিল। 5 আগস্টের পরবর্তী যাত্রাটাই অশুভ ছিল। যে সমস্ত রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত, তাদের শীর্ষ অবস্থানে, তাদের মধ্যে শীর্ষ অবস্থানে যারা ছিলেন, তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও ব্যাপকভাবে। এবং সেটি কোনো দল উচ্চ পর্যায় থেকে ঘোষণা দিয়েছেন, তার বিপরীত অবস্থান নিয়েছেন, অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয়নি, নিয়ন্ত্রণ করতে পারেননি দলগুলো। সেই দায় দলগুলোকে নিতে হবে। এবং সেটার ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে, তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে, যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যেই সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। যে এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কীভাবে রাজনৈতিক গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার। আমরা বলি না রাজনৈতিক দলের প্রতি সংস্কার চাপিয়ে দিতে হবে, রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই করবেন, সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা। সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে। অন্য যে ক্ষেত্রগুলোতে সংস্কার নিয়ে আলোচনা হয় না, আমরা প্রতিবেদনে বলেছি, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো, যারা আমার বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই।
র্যাব বাতিল করার, নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। যেই চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি। আর দু একটা শেষ করব। বিশেষ করে আমাদের কর্মক্ষেত্রের মধ্যে অন্যতম যে বিষয়গুলো মানুষের তথ্য অধিকার, মানুষের মানবাধিকার সুরক্ষার যে ক্ষেত্রগুলো, সেগুলো আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অন্তত তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পাবে। সেটা আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি না। আমরা ইতিমধ্যে অবস্থান নিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে। আমি আবারও বলছি, আমাদের প্রতিবেদনে যেহেতু আছে, আবারও রিপিট করছি, এক ধরনের বিশ্ব রেকর্ড স্থাপিত হয়েছে যে বাংলাদেশে তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন 1 বছর পার হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত সেটি গঠিত হয় নাই। সমস্ত আইনগুলো সংস্কার দূরে থাকুক, এই দুটি কমিশন এখন পর্যন্ত নেই। অর্থাৎ এই ক্ষেত্রে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কেন প্রাধান্য পেল না, বিষয়টা আমাদের কাছে মোটেই পরিষ্কার নয়। আমরা আবারও আহ্বান জানাই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়ার জন্য। অন্যদিক থেকে নাগরিক সমাজে অধিকার, বাক স্বাধীনতার ক্ষেত্রগুলো যে ধরনের আইনগত প্রতিবন্ধকতা আছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে নতুন সাইবার সুরক্ষা আইন হয়েছে, সেখানেও কিন্তু বাস্তবে যে ধরনের প্রত্যাশা সেটা আমরা পূরণ হয় নাই। সেখানে অনেক বেশ কিছু দুর্বল বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্র এখনও রয়ে গেছে। সেই বিষয়গুলো আমাদের উদ্বেগের জায়গা। একই সাথে আমাদের যে ফরেন ডোনেশনস ভলান্টারি রেগুলেশনস অ্যাক্ট, যেটা বেসরকারি সংস্থাগুলোর জন্য সরাসরি হুমকিস্বরূপ, সেই আইনের 14 নম্বর ধারা, যার বলে বাংলাদেশের মানুষ বা কোনো প্রতিষ্ঠান সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে, অর্থাৎ সরকার থেকে শুরু করে সকল যে প্রতিষ্ঠানগুলো যার এখতিয়ার সংবিধান থেকে প্রাপ্ত, সেটি সংসদই হোক, সেটি বিচার বিভাগ হোক, সেটি বিভিন্ন কমিশনই হোক, আইন প্রয়োগকারী সংস্থাই হোক, প্রশাসন হোক, তাদের সম্পর্কে সমালোচনা করলে কিন্তু আমাদেরকে বলা হয়েছে, যদি ধারণা করা হয়, এই আইনে বলা হয়েছে, আপনারা যারা জানেন, যারা হয়তো অনেকেই জানেন, তবু রিপিট করছি, যদি উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক হয়, বিবেচিত হয়, তাহলে সেটাকে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়। কর্তৃত্ববাদী সরকারে আমরা পতন চেয়েছি, পতন করতে পেরেছি, সাফল্য অর্জন করেছি, কিন্তু কর্তৃত্ববাদী চর্চাটার আমরা পতন চাই না। তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পরিচয়। আমি আর দীর্ঘায়িত না করে অনেকক্ষণ কথা বলেছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা সরকারের কোনো ক্ষেত্রে দুর্নীতির কিছু ক্ষেত্রে, বিশেষ করে স্বার্থের দ্বন্দ্বপ্রসূত সিদ্ধান্ত যেটি বিতর্কিত হয়েছে উচ্চ পর্যায়ে, সেগুলোর কিছু নমুনা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরেছি। পাশাপাশি কোনো সরকারের উচ্চ মহল থেকে দুদকের কার্যক্রমে প্রভাব সৃষ্টি করার অত্যন্ত বলব যে উদ্বেগজনক ঘটনা ঘটেছে। উপদেষ্টাদের এপিএসের দুর্নীতির ঘটনা ঘটেছে, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো অবস্থায় প্রত্যাশিত ছিল না। এই কারণে আমরা উদ্বিগ্ন হয়ে এই বিষয়গুলোকে উপরে আরও দিচ্ছি। সবশেষে শেষ করব যে আমরা আশা করব যে বিশেষ করে সংস্কারের যে জায়গাগুলো, যেই ইতিবাচক অগ্রগতি হয়েছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অভূতপূর্ব সুযোগ। এই সুযোগ সবাই মিলে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগোতে পারি, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে, সেটা আমরা এখন গ্রহণ করতে পারি। আমার নাম আলামিন হোসেন, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। আমার মূলত দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে জাতীয় ক্ষমতা কমিশনের কথা যে বলা হলো, সেখানে আমরা যদি 2008 সালের ভোটের দিকে তাকাই, সেখানে 30% ভোট আওয়ামী লীগ পেয়েছিল, এবং কেউ বলে থাকে যে 30 ভাগ ভোট আওয়ামী লীগের রয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে জাতীয় ক্ষমতা প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, এক। আর নাম্বার 2 হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হলো, সেটি বিচারের আগে নিষিদ্ধ করা হবে কিনা, এইটি একটি বিষয়, মানে বিচারের আগে বিচার করা হবে। এই দুইটা প্রশ্নই আমাদের আসলে যে আজকে যে গবেষণা, তার একটি বহির্ভূত। আমি যেটা বলতে চাই যে ঐকমত্য কমিশন যে ম্যান্ডেট নিয়ে কাজ করেছে, সেই ম্যান্ডেটের মধ্যে যে রাজনৈতিক দলগুলো সরকার কর্তৃক চিহ্নিত হয়েছে, তাদের সাথে ঐকমত্য কমিশন কাজ করেছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ঠিক আছে। আমার নাম গোলাম মর্তুজা, আমি বিডি নিউজ 24 কাজ করছি।
আমার প্রশ্ন আমি প্রশ্ন বলবো অবশ্যই। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আপনারা বলেছেন যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছিল, আপনি যেটা বলেছেন। তো আসলে এখন পরিস্থিতিটা কি, এখনো কি সেই সুযোগটা রয়ে গেছে নাকি সেটা এখন স্থিরতা এসেছে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা বিষয় হচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল ব্র্যাকেটে কিংস পার্টি গঠনের অভিযোগ তারা পেয়েছেন, এই বিষয়টা যদি একটু বলতেন কিংস পার্টি আসলে কারা? এটা আমরা সবাই জানি, এটা গোপন করার কিছুই নাই। যেটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে দুইজন বোধহয় সরকারে এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। আর আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে নির্বাচনী পরিস্থিতি মানে দৃশ্যত এখন তো মোটামুটি একটা টাইম লাইন আছে, কাজেই সবারই দৃষ্টি সেদিকে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। আমরা আশা করব, ধারণা করব যে সেটাই বজায় থাকবে। পথটা খুব যে সহজ না, এর মধ্যে খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্যান্য ধরনের অস্থিতিশীলতা হবে না সেটা বলা কঠিন। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি, এটা এই নিয়ে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর কারো কোনো প্রশ্ন দেখছি না, তাহলে আমরা শেষ করি। বলেন। আপনারা এই গবেষণা প্রতিবেদনে যা ছেকে তুলেছেন এটা মানে মোটামুটি 1 বছরের গবেষক দলের যে অক্লান্ত পরিশ্রম সেটাকে সাধুবাদ জানাতেই হয়। মোটামুটি সবকিছুই এসছে এবং আপনারা আগের সরকারকে যেরকম কর্তৃত্ব করার সরকার বলছেন, এই যে আমলনামা আমরা দেখছি টিআইবির গবেষণায়, বর্তমান সরকারকেও সেই নামে অভিহিত করার সুযোগ আপনাদের তৈরি হয়েছে কিনা এই প্রতিবেদনের কারণে? সরি না, ঠিক এইভাবে আপনি কনক্লুশন করেন না এবং এই দায়টা আমাদেরকে দিয়েন না। তবে আমরা যেটা মনে করি সেটা যে কর্তৃত্ববাদ পতনের পর যে সুযোগ সৃষ্টি, বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একার উপরে দায়িত্ব না, এই কারণে কিন্তু আমরা অন্য অংশীজনকেও কাভার করেছি এই প্রতিবেদনে, যার মধ্যে আমরা এই ঘরে যারা উপস্থিত তারাও সবাই, দায় আমাদের সকলেরই। তো আমরা সবাই মিলে সরকার সহ, সরকারের অবশ্যই কেন্দ্র ভূমিকা, সরকার সহ সবাই মিলে আমরা যেটা করতে পারি না, যে এই সুযোগটাকে আসলে প্রত্যাশিত পর্যায়ে পর্যায়ে এগিয়ে নিতে পারিনি। অনেক ক্ষেত্রেই হোঁচট খেতে হয়েছে, অনেক ক্ষেত্রে প্রতিকূলতা হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগত এবং প্রতিষ্ঠান হিসেবে মনে করি আমাদের প্রতিবেদনের উপর নির্ভর করে বলতে পারি যে আমরা যে যতটুকু অগ্রগতি অর্জন করেছি, চ্যালেঞ্জ থাকবেই। খুবই সব চ্যালেঞ্জের সাথেই অপরচুনিটি থাকে, সব অপরচুনিটির সাথে চ্যালেঞ্জ থাকে। যে অপরচুনিটি এসছে তার সাথে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই অগ্রসর হতে পারবো। আমরা আশা করি যে আমাদের আসলে বাংলাদেশে কর্তৃত্ববাদের যেন পুনরাবৃত্তি না হয়, পুনরায় বিকাশ না হয়, সেই পরিবেশ সৃষ্টি করার মতো সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটি যদি আমরা ধারণ করে যেতে পারি ভালো সুনির্দিষ্ট কৌশলগতভাবে, বিশেষ করে যেই ঐকমত্য কমিশনের উপর ভিত্তি করে, যেই ঐকমত্য কমিশনের কাজের উপর ভিত্তি করে যেই জায়গাগুলো অর্জিত হয়েছে ঐকমত্য, সেগুলো যদি আইনগত ভিত্তি বাধ্যবাধকতা সৃষ্টি করে বাস্তবায়নের দিকে যেতে পারি, আমরা জাতি যদি যেতে পারে, তাহলে অবশ্যই লক্ষ্য অভিষ্ট অর্জন করা সম্ভব। আমি একটু প্রশ্ন করতে চাই, শামিন, আমি কাজ করি একাত্তর টিভিতে। আপনি ঐকমত্য কমিশনের কথা বলেছেন, 30টি রাজনৈতিক দল, সেখানে নারীর অংশগ্রহণ নিয়ে বারবার কথা আসছে এবং বলা হচ্ছে এখানে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে। একই সাথে আন্দোলনের সময় আপনি দেয়াল লিখনের কথা বলেছেন, সেখানেও বলা হয়েছিল সম অধিকারের কথা এবং পাহাড় আর সমতলের মানুষ সবাই সমান অধিকার পাবে, রাষ্ট্র যার যার ধর্ম, যার যার রাষ্ট্র সবার। এই 3টি বিষয় কি আপনি বৈষম্যের কোনো ধারা দেখতে পাচ্ছেন কিনা, সেটি বেড়েছে কিনা? আচ্ছা, আমাদের একটা কারেকশন আছে। কারেকশনটা সেটা হচ্ছে আপনি এখন ঠিক করে বলেছেন 30টি রাজনৈতিক দল, আমাদের প্রতিবেদনে 34টি বলা হয়েছে। 34টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা যোগাযোগ শুরু হয়েছিল, কিন্তু আলোচনা যেটা ঐকমত্য কমিশনে সেটা 30টি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা আমাদের পুরোপুরি সংশোধন করে দিতে হবে আপনাদেরকে, যাতে ভুল ধারণা সৃষ্টি না হয়। 34টি দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ঐকমত্যের পর্যায়ে আলোচনাটা হয়েছে 30টি দলের সাথে।
শারমিন, আপনাকে ধন্যবাদ সেটার জন্য। দ্বিতীয় আরেকটা একটু পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা কী বলো যে শুল্কর বিষয়টা, সেখানে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের কথাটা বলা হচ্ছে নেতিবাচকভাবেই। এইটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টটা এখনই নেতিবাচকভাবে কমেন্ট করার মতো বিষয় না। এই ধরনের কী বলো যে অ্যাগ্রিমেন্টে নন ডিসক্লোজারের ক্লজ থাকে। এটা বাংলাদেশের, আমার ধারণা যে বাংলাদেশের ক্ষেত্রে একার ক্ষেত্রে নয়, অন্যান্য দেশের জন্য আছে। তবে দুইটা বিষয়, সেটা হচ্ছে যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আন্ডারে কী ধরনের কন্ডিশনালিটি আমরা মেনে নিয়েছি সেটা উদ্বেগের বিষয়, বা সেই প্রশ্নটা উত্থাটা স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে যেটা যখন এই এগ্রিমেন্টটি, চুক্তিটি স্বাক্ষরিত হবে, চূড়ান্ত হবে, তখন এই কী শর্তে এই নন ডিসক্লোজার পোর্শনটাকে উইথড্র করা যাবে, কখন উইথড্র করা যাবে, সেই বিষয়ে একটা আলোচনার বিষয়। অর্থাৎ শুধুমাত্র নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ক্লজের কারণেই এই চুক্তিটি ত্রুটিপূর্ণ সেটা বলার কোনো সুযোগ নেই। আর আপনার প্রশ্নে জবাবে বলবো যে হ্যাঁ, নারী প্রতিনিধিত্ব অবশ্যই একেবারে নেই বললেই চলে। যারা কমিশনে ছিলেন তাদের মধ্যেই নেই, একজনও নারী ছিলেন না আনফর্চুনেটলি। আর যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে দু একজন ছাড়া, তাও অকেশনালি দু একজন ছাড়া কোনো অংশগ্রহণকারী নারী অংশগ্রহণকারী ছিলেন না। তবে নারীদের বিষয়গুলি, নারী প্রতিনিধিত্বের বিষয়গুলি মোটেই উপেক্ষিত ছিল না। সেটা আপনারা যারা কভার করেছেন আপনারা দেখেছেন। আমি বিস্তারিত না গিয়ে শুধু এটুকু বলতে পারি, আমি কমিশনের পক্ষে বিপক্ষে বলছি না, আমি আগেও বলেছি, আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলছি। সেটা হচ্ছে যে আমাদের যে দুটি সংস্কার কমিশনের সুপারিশ, এই নারী প্রতিনিধিত্ব নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ ছিল। দুইটি সংস্কার কমিশনেরই, অর্থাৎ সাংবিধানিক সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুটি কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলোকে বিবেচনায় নিয়েই ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে, এবং তার উপর ভিত্তি করেই সমঝোতা বা ঐক্যমত্য যতটুকু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমরা অর্জন করেছি সেটা মোটেই আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। রিপিট করছি, ব্যক্তিগতভাবে আমার এবং আমরা যারা নারী অধিকারে বিশ্বাস করি, সম অধিকারে বিশ্বাস করি, আমাদের প্রত্যাশা মোটেই প্রতিফলিত হয়নি, অর্জন হয়নি। এর পিছনে বিভিন্ন কারণ আছে। আমাদের কী বলে যে পিতৃতান্ত্রিক মানসিকতা তো আছেই, রাজনৈতিক সংস্কৃতিতে নারীর সম অধিকারের বিষয়টিকে প্রাতিষ্ঠানিকরণের দুর্বলতা বা ঘাটতির বিষয়গুলো আছে। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যালি যেখানে নকড অফ হয়ে গেছি আমরা, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মূলত সেটি হচ্ছে যে 100 আসন নারীর জন্য নির্ধারিত থাকবে এবং সেখানে সরাসরি নির্বাচন হবে। এই জায়গাটায় নীতিগতভাবে একমত থাকলেও সেইখানে কীভাবে পৌঁছানো যাবে সেই জায়গাটায় ঐক্যমত্য হওয়ার কোনো সুযোগ আমরা বের করতে পারিনি, বা রাজনৈতিক দলগুলো বের করতে পারেনি, ঐক্যমত্য জায়গায় যেতে পারেনি। কীভাবে হবে সেটি উদাহরণস্বরূপ, যেটা একটা আপনাদেরকে এমনিতে বলছি, এটা হয়তো রিপোর্ট করলে অসুবিধা নেই, যে একটা ছিল ঘূর্ণায়মান পদ্ধতি। ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসনকে যে নির্ধারণ করা হবে, যেখানে শুধু নারীদের প্রতিনিধিত্ব হবে, নারীদের নিয়ে নির্বাচন হবে নারী প্রতিনিধিত্বের জন্য, সেইখানে রাজনৈতিক দলগুলো বলছে যে আমি তো আমার দল এখানে এই এক্স আসনে সারা জীবন রাজনীতি করেছি, আমি এইবার জনপ্রতিনিধি নির্বাচিত হব, তো আমাকে আমার আসনে আপনি বাতিল করে দিবেন যে আমি পুরুষ হওয়ার কারণে আমি নির্বাচন করতে পারবো না কোন অধিকারে। আমি যদি আদালতে যাই আপনি কী করবেন? মানে এই ধরনের সমস্যাগুলো মানে উঠে এসছে, যেই কারণে যে জায়গায় আমরা যেতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যাশা ছিল সীমা নির্ধারণ করা কঠিন, তবে রাতারাতি সম্ভব না, সেটা তো আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। আমি তো বললাম যে আমাদের যাত্রাটাই হচ্ছে যে মানে উদ্বেগজনক হয়েছে। 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছে পরবর্তী সারা বছর একই রকম চলেছে, সেটা পলিটিক্যাল স্পেসে, গভর্নেন্সের স্পেসে, সব জায়গায়, সার্বিকভাবে সামাজিকভাবেও। সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু আপনার এমন আচরণ, মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার আমি মনে করি। তো সেইটি তো সর্বমেয়াদে কোনো অবস্থায় সম্ভব, কিন্তু আমাদেরকে আশাবাদী হতে হবে। এই যে বিশাল রক্তত্যাগ, বিশাল আত্মত্যাগ, বিশাল অভ্যুত্থান, এর বিনিময়ে অর্জিত যে সম্ভাবনাটাকে যেরকম কোনো অবস্থায় কমিয়ে দেখার সুযোগ নাই, আবার চ্যালেঞ্জগুলোকে কোনো অবস্থায় গৌণ হওয়ার সুযোগ নাই।
এই দুইটাকেই সমানভাবে বিবেচনা করে আমাদের যদি আমরা পুরো জাতি হিসাবে যে কৌশলগতভাবে একটা জায়গায় যদি ঐক্যমত্য থাকে আমাদের, যে আমরা যাই করি না কেন এই ধরনের কর্তৃত্ববাদের যেন আর বিকাশ না হয়, এর সুযোগে আমাদের এই অনৈক্য বলেই আমাদের অনিয়ম, দুর্নীতি, বিকাশমান দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বিভিন্ন ধরনের বাণিজ্য, যেটা আমি বলেছি গ্রেফতার বাণিজ্য থেকে শুরু করে মামলা বাণিজ্য বলি, যাই বলি না কেন, এগুলোর চাপে যেন আমাদের এমন এক অবস্থা সৃষ্টি না হয় যে আবার কর্তৃত্ববাদের বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়। ওইটা যতটুকু আমরা প্রতিহত করতে পারবো ততক্ষণই আমাদের সম্ভাবনাটা অটুট থাকবে। আমি আশাবাদী, আমরা মনে করি যে যেমন আমরা যদি এখন আপনার প্রশ্নের উত্তরে একটা কথাই শুধু বলি যে জাতীয় ঐক্যমত্য যেটা ঘটিত হচ্ছে, যে সনদটা প্রণীত হচ্ছে, সেই সনদটা পুরো জাতির সনদ, পুরো জাতির অঙ্গীকার, পুরো জাতির আইনগত বাধ্যবাধকতা। সেইখানে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকবেন, ক্ষমতার বাইরে থাকবেন, তাদের বাধ্যবাধকতা, এবং এর বাইরে পাশাপাশি অন্য যে প্রতিষ্ঠানগুলো হবে সবগুলো প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা, সরকার সার্বিকভাবে সব বাধ্যবাধকতা, এবং একইভাবে আমাদের প্রত্যেকটা নাগরিকের বাধ্যবাধকতা হবে যে আমাদের প্রত্যেকটা নাগরিকের হাতে একটা বিরাট হাতিয়ার হবে যে এই সনদটি আপনি স্বাক্ষর করেছেন, আপনি কেন বাস্তবায়ন করবেন না। এই সৎ সাহস নিয়ে, এই অঙ্গীকার নিয়ে প্রতিটি মানুষ আমরা যেটি দৃষ্টান্ত এই দেশের মানুষ দেখিয়েছে জুলাই আগস্ট, যে তারা রুখে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এই রুখে দাঁড়াতে যে 54 বছর লেগেছিল, নেক্সট টাইম যেটা শুধু হয় যে একই অবস্থা সৃষ্টি হলে 54 দিনও হয়তো লাগবে না, এটা দেশবাসী আবার হয়তো রুখে দাঁড়াবে, সেই অবস্থার পরিবর্তন হতে পারে। ধন্যবাদ। আমি নিখিল ভদ্র, কালের কণ্ঠ থেকে বলছি। সার্বিকভাবেই পুরো বিষয়টাই উদ্বেগজনক, মব সন্ত্রাস তথাকথিত, এটাকে যেভাবেই বলি না কেন এটা অবশ্যই অগ্রহণযোগ্য। একটা এই যে আন্দোলনের যে নেতিবাচক বহিঃপ্রকাশ, ক্ষমতা, আমি যেটা আগে বলেছিলাম যে যারা ক্ষমতায়িত ভাবছেন, মবকে শুধুমাত্র ধরেন চাঁদাবাজি করার জন্য মব সন্ত্রাস করছে বা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। আমরা যদি একটু ক্লোজলি লক্ষ্য করি, রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন তাদের মধ্যেও কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে, আমার যে ইন্ডক্ট্রিনেশন সেটার মাধ্যমে হবে, আমি যেই পদ্ধতিতে আদায় করতে চাই সেভাবেই হবে। এই যে মানসিকতা, এইটির প্রভাব যদি নির্বাচন কেন অন্য যে কোনো পরিস্থিতিতে হতে পারে। কাজেই এখানে একদিক থেকে আইন প্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলো, সরকারের যেরকম ভূমিকা আছে, সাধারণ মানুষের ভূমিকা আছে, নাগরিক সংগঠনগুলোর ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে। এই বিষয়গুলোকে শুধুমাত্র আইনের প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়, এক ধরনের জনসচেতনতার পাশাপাশি কাউন্সেলিং, পরামর্শ প্রদান থেকে শুরু করে, যাতে করে এটার যে নেতিবাচক প্রভাবটা সেটা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় সেটি, এবং এর যে এন্ড রেজাল্ট, এই ধরনের অস্থিতিশীলতার চূড়ান্ত বেনিফিশিয়ারি যে হবে কর্তৃত্ববাদ, এই জিনিসটা মানুষকে মনে করা দেওয়া, এবং তার মাধ্যমে আমি আশা করি যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আমাদের এই প্রতিবেদন আমরা অবশ্যই ওয়েবসাইটে যাবে, তবে আজকে যেটি যাবে এটা মূলত একটি খসড়া, আমরা 2 দিনের মধ্যে এটা চূড়ান্ত বিশাল একটা প্রতিবেদন, আপনারা অনেকে অ্যাপ্রিসিয়েট করলেন, আপনারা বুঝতে পেরেছেন একটা বড় ধরনের কাজ হয়েছে, এটি হয়তো চূড়ান্ত করতে 2 দিন সময় লাগবে, তবে এই প্রতিবেদন